হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, ঘরে ঠান্ডা বাতাস ঘুরে উঠল। আমার মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। ঠিক ঠিক এমন সময় স্বীকৃতির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভূতের গল্প। গল্পের নাম মুখোশের আড়ালে। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো রকম মিল থেকে থাকে তাহলে সেটি নেহাতি কাকতালীয় এবং সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মুখোশের আড়ালে। এই কনকনে শীতের সন্ধ্যায় শিয়ালদহ থেকে নামলাম ছোট্ট একটা স্টেশন, নাম শালগাছিয়া। স্টেশনটা বেশ নিস্তব্ধ, চারপাশটা কুয়াশায় ঢাকা। কোথাও মানুষ তো দূরের কথা, মানুষের টিকিটুকু পর্যন্ত নেই। অনবরত বইতে থাকা শীতের ঠান্ডা বাতাস আমার গোটা শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। আজ দেখা হবে আমার পুরনো কলেজের বন্ধু অরূপ চৌধুরীর সঙ্গে, প্রায় 10 বছর পর। বাড়ির রাস্তা আমার চেনা, সুতরাং অরূপদের চৌধুরী বাড়িতে আসতে আমার কোনো সমস্যাই হয়নি। চৌধুরী বাড়ি আগের মতোই আছে, পুরনো দোতলা বাড়ি। পুকুরের ধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা খেজুর গাছ। বারান্দায় কেরোসিনের লণ্ঠন, জানলার ফাঁক দিয়ে তার আলো ঢুকছে ঘরের ভেতর। একটা শান্ত অথচ অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ বেষ্টন করেছে চৌধুরী বাড়ির চারপাশটাকে। আমায় দেখতে পেয়েই অরূপ বেরিয়ে, এই যে অরিন্দম, তুই এলি অবশেষে। 3 বছর পরও তোকে ঠিক একই রকম দেখাচ্ছে। তুইও তো বেশ আছিস অরূপ। বাড়িটাও কিন্তু আগের মতোই আছে। দুজনে বাড়ির ভেতরে গিয়ে বসি এবং চা খেতে খেতে অরূপকে প্রশ্ন করি, তবে তোর একলা লাগে না এখানে? একলা নয় রে, বরং শান্ত। শহরে এখন মানুষ নয়, মানুষের মুখোশের ভিড় বেড়ে গেছে। এখানে মানুষও কম, তাই মুখোশও কম। আর তাছাড়া এখানকার নীরবতা একটা অন্যরকম সঙ্গ দেয়। তুই বরাবরই এমন, একা থাকতে ভালোবাসিস। মনে আছে কলেজে বলতিস মানুষের ভিড়ে একাকিত্বই নিরাপদ। মনে আছে, মনে আছে, এখনো তাই ভাবি। তবে এখানে মাঝে মাঝে কেউ আসে, পুরনো অতিথিরা। অতিথি? এই রাতে কে আসে বলতো? ভূত নাকি? ভূত নয় ভাই, মানুষ। বা হয়তো পুতুল, বা বলতে পারিস কোনো এক সময় মানুষই ছিল। কি বলছিস এসব অরূপ? কেন রে, ভয় পেয়ে গেলি নাকি? তুই মজা করতে পারিস আর আমি নয়। তুই না ঠিক আগের মতোই রয়ে গেলি। চল চল, আগে খেয়ে দে নে, তারপর গল্প গুজব করা যাবে। রাতের খাবার শেষ করে আমরা বসলাম অরূপের স্টাডি রুম।
ঘরটা পুরনো কিন্তু গোছানো। টেবিলে বই, দেওয়ালে বড় বড় কাঠের ফ্রেমের ছবি, 3টে চেয়ার আর একটা টেবিল। আর পুরনো ঘড়িটা তার পেন্ডুলামকে ক্রমাগত দুলিয়ে চলেছে, টিক টিক করে। তুই এখনো বই নিয়ে থাকিস? হ্যাঁ রে, বই ছাড়া চলবে না রে, ওগুলোই তো কথা বলে রাতে। তুই আগের মতোই কথা বলিস। তবে বলতো, 3 বছর পর হঠাৎ আমাকে ডাকলি কেন? কারণ আজ একটা বিশেষ রাত। আজ একটা পুরনো অতিথি এসেছে। আবার সেই অতিথি? এবার তো দেখতেই হবে তাকে। দেখবি দেখবি, কিন্তু আগে একটা কথা বল, তুই কি এখনো সবকিছুর ব্যাখ্যা খুঁজিস? অবশ্যই। আমি যুক্তির মানুষ। যুক্তি ছাড়া ভূত, আত্মা এইসব গল্পে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আজ রাতে তাহলে যুক্তি আর বিশ্বাসের লড়াই হবে। এই সময় কে রে? এসে গেছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। শুকনো মুখ, চোখে লালচে ঝিলিক, হাতে পুরনো বাক্স। চৌধুরী বাবু, আজও গল্প শুনবেন? অবশ্যই রাজবল্লভ বাবু, আজ আমার এক পুরনো বন্ধু এসেছে। তাহলে আজ ওকেও একটা গল্প শুনতে দিন। এই বাক্সে আছে এমন কিছু যা একদিন প্রাণ পেয়েছিল আর আজও নড়ে। আর যার ভেতর দিয়ে আমি মানুষের মধ্যে কে মানুষ আর কে মুখোশ তা চিনতে পারি। মানে পুতুলের মতো কিছু, আর আপনি সেটা দিয়ে মানুষ আর তাদের মুখোশ দেখেন। কি রে অরূপ, হ্যাঁ তোর অতিথি কি সব আজগুবি দিচ্ছে রে। এই যে রাজবল্লভ বাবু, শুনুন, এইসব আজগুবি আমি বিশ্বাস করি না, বুঝলেন? মানুষ না মুখোশ তা নাকি এই পুতুলটা দিয়ে দেখতে পায়। ওরে বাপ রে বাপ। তুমি হাসছো তুমি? তোমার বিশ্বাস হলো না তাই তো? কিছু কাঠের ভেতর মানুষও বাঁচে, তা তুমি জানো? হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, ঘরে ঠান্ডা বাতাস ঘুরে উঠল। আমার মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। ঠিক ঠিক এমন সময় আলো ফিরে আসতেই দেখি বৃদ্ধ নেই। অরূপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বাক্সটা এখনো খোলা। ভেতর থেকে একটা কাঠের মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো অদ্ভুতভাবে ঝিলমিল করছে। মুখে তার বিদ্রুপের হাসি, যেন আমার অবিশ্বাসকে বিদ্রুপ করে সে হাসছে। ভয় পাস না, উনি আমার অতিথি। অরিন্দম, তুই কি এখনো যুক্তি চাস, নাকি এবার বিশ্বাস হলো এই যুক্তিহীন আজগুবির ওপর? চোখ খুলে দেখি আমি পুকুরের ধারে পড়ে আছি। অরূপ কোথাও নেই। এক গ্রামবাসীকে জিজ্ঞেস করতে সে বলল, অরূপ চৌধুরী, ও তো বছর 2 আগেই মারা গেছে আগুনে পুড়ে। ওদের বংশে আর কেউ বেঁচে নেই বাবু।
না, আমি তো কালই ওর সঙ্গে দেখা করেছিলাম। ও খাওয়ালো, কথা বলল, তারপর সেই সেই বৃদ্ধ আর সেই বাক্স, কিছুই মাথায় ঢুকছে না। এসব এসব কি হচ্ছে আমার সাথে? চৌধুরী বাড়িতে গিয়ে দেখি পোড়া দেওয়াল, ছাই, ভাঙা ছাদ, আর একটা টেবিলের উপর রাখা সেই বাক্সটা। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম। ভেতরে একটা কাঠের পুতুল। অদ্ভুতভাবে এই পুতুলটার কিচ্ছু হয়নি। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি একজনের মুখ যেন ফুটে উঠছে পুতুলটার মুখের উপর। খুব চেনা, খুব চেনা, খুব চেনা মুখ, খুবই চেনা মুখ। কিন্তু কিন্তু কার মুখ এটা? কিছুক্ষণ পর মুখটা স্পষ্টভাবে ফুটে উঠতেই বুঝলাম এটা তো অরূপের মুখ। চোখ দুটো জ্বলছে, মুখে একটা অদ্ভুত হাসি। পাশেই পড়ে আছে বৃদ্ধের সেই ছেঁড়া শালের টুকরো। পুতুলটার নিচে লেখা, তৈরি রাজবল্লভ চৌধুরী, 1895। সব ফেলে পালিয়ে এলাম স্টেশনে। বিনোদবাবু নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হলো ট্রেনে ওঠার পর। আমার এইরকম অবস্থা দেখে জানতে চাইল, আর আমি সবটা খুলে বললাম ওনাকে। উনি সবটা শুনে বললেন, ও সব ভূতের গল্প বিশ্বাস করো না ভাই। অরূপের দাদু রাজবল্লভ চৌধুরী ছিলেন ডাক সাইডে পুতুল শিল্পী। ওনার পুতুলগুলো নাকি এত নিখুঁত ছিল যে মনে হতো সেটা জ্যান্ত। তাহলে কাল রাতে যা দেখলাম সেটা যান্ত্রিক পুতুল? কিন্তু আমি তো দেখেছি সেই পুতুলটা আমার দিকে তাকিয়ে হাসছে। ট্রেন ছাড়ল। জানলার বাইরে দেখি দূরে শালগাছি আর পুকুরের ধারে গাছের সারি পেরিয়ে উঁকি দিচ্ছে চৌধুরীদের দোতলা বাড়ি। একটা জানলায় কেউ দাঁড়িয়ে আছে না? তার চোখে আগুনের মতো লাল ঝিলিক, মুখে কাঠের হাসি। সেই পুতুলটা মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। সঙ্গে সঙ্গে আমার পাশে বসা বিনোদবাবুকে দেখাবো বলে ওনার দিকে মুখ ফেরাতেই দেখি কই, আমার পাশে তো কেউ নেই। নেমে গেল নাকি লোকটা? কিন্তু ট্রেন তো থামেনি। আমার সামনের মানুষটাকে জিজ্ঞেস করতে সে বলল, কই মশাই, আপনার পাশে তো কেউ বসেই ছিল না। তখন থেকে তো আপনি একা একাই পাশ ফিরে বকছিলেন। আমি ভাবলাম পাগল তো আমি নই, কিন্তু এইসব দেখার পরে আমার মনে হচ্ছে পাগল না হয়ে যায়। শুনছিলেন মুখোশের আড়ালে। গল্প পাঠক এবং রাজবল্লভ বাবুর অভিনয় দয়াল দাস, অরূপের অভিনয় চন্দনশীল, বিনোদবাবুর অভিনয় সুজিত চন্দ্র এবং গ্রামবাসী এবং ট্রেনের প্যাসেঞ্জারের অভিনয় স্নেহাশিস ভট্টাচার্য। গল্পের পরিচালনায়, এডিটিং এবং আবহ সঙ্গীতে আমি অরিজিৎ।